অভিশপ্ত বাগান বাড়ি। নতুন শহর, নতুন জীবন। রৌনক যখন তার কোম্পানির বদলির চাকরি ও স্ত্রী ঝিমলিকে নিয়ে লখনৌ আসে, তখন ওরা স্বপ্নেও ভাবেনি কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা তাদের জন্য অপেক্ষা করছে। শহরের এক প্রান্তে পুরনো অথচ অভিজাত এক হাভেলি ভাড়া নিয়ে থাকতে শুরু করে তারা। কিন্তু কিছুদিনের মধ্যেই ঝিমলি টের পায় এই বাড়ির দেওয়ালের ফাঁক ফোকরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কান পাতলে শোনা যায় চাপা কান্না। আয়নায় দেখা যায় অদ্ভুত ছায়ামূর্তি, আর বাগানের শতাব্দী প্রাচীন গাছের ফাঁকে ফাঁকে যেন লুকিয়ে আছে কারো অভিশপ্ত আত্মা। ঝিমলি ক্রমশ বুঝতে পারে এই বাড়ি শুধু এক বাসস্থান নয়, এ এক আতঙ্কের ফাঁদ। কিন্তু রৌনক কি বিশ্বাস করবে তার কথা, নাকি বাস্তবের যুক্তি দিয়ে সে এই ভয়ঙ্কর অতি প্রাকৃতিক শক্তির মোকাবিলা করতে পারবে না? শেষ পর্যন্ত কি হবে? ঝিমলি কি মুক্তি পাবে এই বিভীষিকাময় অভিশাপ থেকে, নাকি হাভেলির অন্ধকার অতীত গিলে ফেলবে তাদের সুখের সংসার? জানতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখন আমরা গল্পের শুরুতে যাচ্ছি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। রৌনক স্যার, আপনাকে বড় সাহেব খুঁজছিলেন। ওনার কেবিনে গিয়ে একবার দেখা করুন। আচ্ছা, যাচ্ছি একটু পরে। হ্যাঁ হ্যাঁ। আজ অফিসে ঢুকতে না ঢুকতেই বসের ঘরে ডাক পড়ল রৌনকের। সাত সকালে আচমকা তলবে একটু অবাকই হয়ে গেল রৌনক। গতকাল তো অফিস ছুটির আগে আগামী প্রেজেন্টেশন নিয়ে আলোচনা কমপ্লিট, তাহলে আজ সকাল সকাল তলব, ব্যাপারটা কি? দেখি গিয়ে কি হলো আবার। ড্রয়ারে ব্যাগ রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসের ঘরে গিয়ে ঢুকল রৌনক। মে আই কাম ইন স্যার? Oh yeah, please come in. Sit down. এই নাও ধরো। এই খামে কি আছে স্যার? ট্রান্সফার লেটার। আরে এত ঘাবড়ানোর কিছু নেই রৌনক। তুমি তো জানোই আমাদের নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে লখনৌতে, আর তুমি সেখানে নিউ প্রজেক্ট ইনচার্জ হিসেবে জয়েন করছো। কনগ্র্যাচুলেশনস। নেক্সট উইকেই তোমাকে রওনা দিতে হবে। কিন্তু স্যার, এত দূর, মানে কাছাকাছি কোথাও দিলে ভালো হতো না স্যার? তুমি বোধহয় ভুলে যাচ্ছ রৌনক, এই কোম্পানিতে জয়েন করার সময় একটা এগ্রিমেন্ট সাইন করেছিলে। তাতে অনেকগুলো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনে লেখা ছিল, কোম্পানি তোমায় যেখানে পাঠাবে তুমি সেখানে যেতে বাধ্য। যাই হোক, নেক্সট 2-3 দিনের মধ্যে তোমার জার্নির টিকিট আর পেপার ডিটেলস পেয়ে যাবে। লখনৌতে তোমার জন্য হোটেল বুক করা হয়েছে, তবে সপ্তাহখানেকের জন্য। তার মধ্যে একটা থাকার জায়গা খুঁজে নিও। কোম্পানি তার সমস্ত খরচ বিয়ার করবে। তো যাও, আজ থেকেই ব্যাগ গোছানো শুরু করে দাও। ওকে স্যার। রৌনক একজন সিভিল ইঞ্জিনিয়ার, একটি বড় মাপের কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে। ঝিমলির সঙ্গে মাত্র 6 মাস হলো বিয়ে হয়েছে। মা, বাবা আর ঝিমলিকে নিয়ে তার ছোট্ট সংসার। রাতে ডিনার টেবিলে বদলির কথা জানাতে স্বভাবতই সবার মন খারাপ হয়, কিন্তু উপায় নেই, যেতে তো তাকে হবেই। ঝিমলি মুখ নিচু করে ডিনার প্লেটে আঁকিবুকি কাটতে থাকে। নিজের অবস্থান নিয়ে চিন্তিত হয়ে পড়ে। শেষে মুখ ফুটে বলেই ফেলে, তোমার কোম্পানি ফ্যামিলি অ্যালাউ করবে নিশ্চয়ই? হ্যাঁ, আরে অ্যালাউ না করলে করিয়ে নিতে হবে। বাবু ওখানে একা কী করে থাকবে? বাবু, তুই অফিসে কথা বল, ঝিমলিও যাবে তোর সঙ্গে। আচ্ছা মা, আমি কালই কথা বলবো অফিসে। যদি অ্যালাউ করে
তবে প্রথমে আমি একাই যাব। কোম্পানি তো সপ্তাহখানেকের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করেছে, তার মধ্যে থাকার জায়গা খুঁজে নিতে হবে। আগে ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে বাড়ি খুঁজে তারপর নয় ঝিমলিকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সবারই মনে ধরল কথাটা। নতুন শহরে দুজনের সংসার হবে কল্পনা করে ঝিমলি মনে মনে খুব খুশিই হলো। লখনৌ পৌঁছে কলিগদের পরামর্শ মতো দালালের মাধ্যমে নিজেদের থাকার জন্য একটা বাড়ি খুঁজে পায় রৌনক। বেশ বড় সড়ো একটা দোতলা বাড়ি, অনেকটা পুরনো দিনের হাভেলি টাইপের। লোহার বড় গেট, বাড়িটার সামনের অংশে অনেকখানি খোলা চত্বর, দামি পাথর দিয়ে বাঁধানো। গেট থেকে হাভেলির সিঁড়ি পর্যন্ত পাথর বাঁধানো রাস্তার ধার দিয়ে রঙিন নুড়ি পাথর বেছানো। চত্বরের ঠিক মাঝখানে ছোট্ট একটি পরিখা, তার মাঝে শ্বেত পাথরের একটা পরী। কোনো এককালে হয়তো এখানে ফোয়ারা ছিল। বাড়ির চারিদিকে বেশ উঁচু পাঁচিল ঘেরা। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে মোটা থামওয়ালা লম্বা করিডোর। করিডোরের ডান দিকে সারিবদ্ধ ঘর। করিডোরের শেষ মাথার দুদিকেই দোতলায় ওঠার সিঁড়ি। দোতলার বারান্দায় নকশাদার জাফরির কাজ। বেশ রাজকীয় ব্যাপার আছে বাড়িটায়। আসার সময় দেখছিলাম এদিকের বেশিরভাগ বাড়িগুলোই এই ধরনের হাভেলি টাইপের। শহরের মধ্যে হলেও কেমন যেন শান্ত নিঝুম পরিবেশ। আর কেউ এখানে থাকে বলে মনে হয় না। এই দালালটাকে জিজ্ঞাসা করব? না থাক, কি না কি ভাববে। আশা করি এই বাড়িটা ঝিমলির পছন্দই হবে। না, দালালটাকে একবার জিজ্ঞাসাই করি। अच्छा भैया, यहाँ और कोई नहीं रहता? नहीं साहब, ज्यादा लोगों को किराए पे रखना मालिक को पसंद नहीं। ये बहुत बेहतरीन हवेली है साहब, भाभी जी को ले आइए, उन्हें जरूर पसंद आएगी। ठीक है ठीक है, ये लीजिए एडवांस का पैसा। शुक्रिया जनाब। রৌনক আর কথা না বাড়িয়ে ভাড়ার টাকা অ্যাডভান্স করে। নিচের তলার দক্ষিণ দিকের একটা অংশ ওকে ভাড়া দেওয়া হয়। সপ্তাহ দুয়েকের মধ্যেই ঝিমলিকে নিয়ে লখনৌয়ের ট্রেনে উঠে বসল রৌনক। নবাবী গন্ধমাখা এত বড় একখানা বাড়িতে পা দিতেই একটা ঝিম ধরা অনুভূতি টের পায় ঝিমলি। এখানে শুধু নিজেদের দুজনের সংসার পাতবে ভেবে প্রথমে আনন্দ হলেও রৌনক অফিসে চলে যাবার পর সারাদিন একা থাকতে হবে ভেবে একটু গা ছমছম করে ওঠে। পাঁচিলটা এত উঁচু যে পাশের বাড়ির অস্তিত্ব টের পাওয়া যায় না। সিঁড়ি দিয়ে উঠে দেখেছে দোতলায় যাওয়ার উপায় নেই। দোতলার বারান্দার গেটে একখানা বড় তালা ঝোলানো। দুদিকে সিঁড়ি টানা উঠে গেছে ছাদে, সেখানের দরজাও তালা বন্ধ। ঘরে একটি মেহগনি কাঠের নকশাদার পালঙ্ক, ড্রেসিং টেবিল, দুটি আলমারি, কিছু ছোটোখাটো আসবাবপত্র দিয়ে সাজানো। আসবাবপত্রের শৈল্পিক কারুকাজ নজর কাড়ে। রান্নাঘরটি যদিও আধুনিক সরঞ্জামে সাজানো। বাথরুমে ঢুকে অবাক হয়ে যায় ঝিমলি। শোয়ার ঘরের মতো বিশাল বাথরুম, মার্বেলের কারুকাজ করা একটি বাথটব, দেওয়ালে লম্বা একটা আয়না যেখানে সম্পূর্ণ প্রতিবিম্ব ধরা পড়ে। কেমন যেন নিজেকে রানী ভাবতে ইচ্ছে করে ঝিমলির। যাই বলো, বাড়িটায় বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। চারপাশ ভীষণ নির্ঝুম ঠিকই, তবে আমার বেশ পছন্দ হয়েছে। যাক বাবা,
তাহলে তো সব ঠিক আছে, কিন্তু সারাদিন কি তুমি একা থাকতে পারবে? অচেনা জায়গায় একা ভয় করবে না তো? ইস, আমি এত ভীতু নই মশাই। ঝিমলি আসবে বলেই রৌনক আগে থেকেই সংসারের প্রয়োজনীয় সরঞ্জাম কিনে গুছিয়ে রেখেছিল। দালাল মারফতই স্থানীয় একটি হিন্দিভাষী মেয়ে ঠিক এ কাজের জন্য বহাল হলো। পরদিন সকালে মেয়েটি এসে ঘরবাড়ি ঝেড়ে পুছে পরিষ্কার করে রান্নার জোগাড় করে দিলে তাড়াতাড়ি রান্না সেরে নিল ঝিমলি। কাজ শেষ করে মেয়েটি হঠাৎ বলে উঠল, आप लोगों ने ये कमरा क्यों लिया भाभी जी? और कोई मकान नहीं मिला क्या? क्यों? अच्छा ही तो है। हाँ भाभी जी, मेरा काम खत्म, जा रही हूँ। और हाँ, आप इधर उधर मत जाना, अंदर ही रहना। इतनी बड़ी हवेली है, अकेली रहेंगी इसीलिए बोल रही हूँ। हाँ हाँ ठीक है, तुम चिंता मत करो, सही से जाना। ठीक है भाभी जी। রৌনক অফিসের জন্য রেডি হয়ে ঝিমলিকে কাছে টেনে আদর করে বলে, শোনো ম্যাডাম, শুনলে তো মেয়েটা কি বলে গেল? ঘর ছেড়ে কোথাও যাবে না। তোমার তো আবার কৌতূহলের শেষ নেই। নতুন জায়গা, একটু সাবধানে থেকো। আমি মাঝে মধ্যে ফোন করব, একা রেখে যাচ্ছি, একটু চিন্তায় থাকবো কিন্তু। এই যে মশাই, তুমি কিন্তু আমাকে অযথাই ভয় দেখাচ্ছ। অত চিন্তা করতে হবে না, আমি কচি খোকি নই। তুমি নিশ্চিন্তে কাজে যাও, আমি সাবধানেই থাকবো। হুম। রৌনক অফিসে বেরিয়ে যায়। সংসারের বাকি কাজটুকু সেরে বাড়ির আশপাশটা ঘুরে দেখতে বেরোয় ঝিমলি। বাড়ির পেছন দিকটা দেখে বেশ অবাক হয়। আগাছা জঙ্গলের মধ্যে বেশ বড় বড় ফলের গাছ। বাড়ির সামনের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো হলেও এদিকটা অযত্নের ছাপ স্পষ্ট। পোকামাকড়ের ভয়ে জঙ্গলে না ঢুকে আবার বাড়ির সামনে চলে আসে ঝিমলি। এবার কৌতূহলবশত সিঁড়ি ধরে ওপরে যায়। দোতলার গেটে তালা লাগানো। গেটে মুখ লাগিয়ে একটু উঁকি ঝুঁকি মেরে সোজা ছাদে উঠে গেল। ছাদের দরজার তালাটা আগের দিনই দেখেছে। তালাটা বেশ পুরনো, বোঝাই যাচ্ছে অনেক দিন খোলা হয়নি। হাতে ধরে টানাটানি করতেই তালাটা খুলে গেল। একটু ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে দরজাও খুলে গেল। আবিষ্কারের নেশায় মনটা ভালো হয়ে গেল ঝিমলির। আচমকা নতুন অতিথির আগমনে এক ঝাঁক পায়রা ডানায় শব্দ তুলে উড়ে চলে গেল। ইস, শুকনো পাতা আর পাখির পালকে ছাদটা বেশ নোংরা হয়ে আছে। কাজের মেয়েটাকে দিয়ে একদিন পরিষ্কার করাতে হবে। ঝিমলি ঝরা পাতায় মচমচ শব্দ তুলে ছাদের আলসে ধরে দাঁড়ালো। এখান থেকে শহরটাকে বেশ ভালো করে দেখা যায়। পাঁচিলের ওধারে কারুকাজ করা বেশ বড় বড় বাড়ি। বাড়ির গা দিয়ে এঁকে বেঁকে সরু সরু গলি, তবে মানুষের যাতায়াত চোখে পড়ে না। দূরে মসজিদের চূড়া, অতি ক্ষীণ শব্দে ভেসে আসা টাঙার টুংটাং আওয়াজ। কেমন যেন ইতিহাসের গন্ধমাখা একটা শহর। দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে পড়েছিল ঝিমলি। পেছনে হঠাৎ মচমচ শব্দ শুনে চমকে তাকায়। ধূসর রঙের মলিন শেরওয়ানি, মাথায় ফেজ টুপি, সাদা লম্বা দাড়ির এক বৃদ্ধকে দেখে আঁতকে ওঠে ঝিমলি। এই কে আপনি? मैं यहाँ की केयरटेकर हूँ। आप यहाँ कैसे आई? फिर कभी यहाँ मत आइएगा। अपने
इलाके में ही रहिएगा। ভয়ে থরথরিয়ে কেঁপে ওঠে ঝিমলি। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে ঘরে এসে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। বুকের ধুকপুকানি একটু কমলে বিছানায় পড়ে থাকা মোবাইলের দিকে চোখ যায়। ভাবে রৌনককে একবার ফোন করে বলা দরকার। তারপরেই ভাবে, না থাক, এখন কাছে ব্যস্ত আছে, বাড়ি ফিরে না হয় বলবো। ঝিমলির মনের মধ্যে একটা অস্বস্তি দানা পাকাতে থাকে। ঠিক এমন সময় রৌনকের ফোন আসে। হ্যালো। এই কি করছো? স্নান খাওয়া শেষ? না, এই তো এবার স্নানে যাব। কি হয়েছে ঝিমলি, তোমার গলার আওয়াজ এমন কেন? কিছু হয়েছে? বলো আমাকে। না না, তেমন কিছু না, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছো? কোথায় ভয় পেলে? আরে তেমন কিছু না, তুমি ফিরে এসো তখন বলবো। না, তুমি এখনই বলো, এখন একটু ফ্রি আছি। আমি না একটু আগে ওই সিঁড়ি দিয়ে ছাদে উঠেছিলাম, এমনি ঘুরে দেখবো বলে। হঠাৎ কোথা থেকে একটা বুড়ো দাড়িওয়ালা লোক চলে আসে, তাতেই না ভয় পেয়ে যাই। বুড়োটার কি বিদঘুটে গলা, আমায় বলে নিজের এলাকায় থাকতে, ছাদে যেন না যাই। আমি ভয়ে দৌড়ে পালিয়ে এসেছি ঘরে। উফ, ঘরের বাইরে যেতে বারণ করেছিলাম তোমাকে, শুনলে না? এই ভয়টাই পাচ্ছিলাম আমি। যাকগে, ভয় পাওয়ার কিছু নেই। কেয়ারটেকার হয়তো এসেছিলেন, যেহেতু সম্পূর্ণ বাড়িটা ব্যবহারযোগ্য নয় তাই তোমাকে ছাদে যেতে বারণ করেছেন। যাও, অনেক বেলা হয়েছে, স্নান খাওয়া সেরে রেস্ট নাও। আর আমি না ফেরা পর্যন্ত ঘরের বাইরে যাবে না, কেমন? এখন রাখছি, বাই। রৌনকের সঙ্গে কথা বলে বুকের ধুকপুকানি কমে ঝিমলির। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে। স্নান করতে বাথরুমে ঢোকে। পোশাক উন্মোচিত করে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। দেওয়াল জোড়া আয়নায় নিজের নগ্ন শরীর কখনো দেখেনি ঝিমলি। নিজের শরীরের বিভঙ্গে নিজেরই যেন নেশা ধরে যায়। শাওয়ার খুলে তার নিচে দাঁড়ায়। সর্পিল গতিতে শীতল জলের স্পর্শ শরীর ছুঁয়ে নিচে নেমে আসে। সহসা এক মায়াবী সুখের স্পর্শ, ভীষণ ভালো লাগার স্পর্শ অনুভব করে সারা শরীর জুড়ে। একটা স্বর্গীয় সুখের আলিঙ্গন, সুগন্ধি জর্দার গন্ধ মেশানো গভীর চুম্বন। আবেশে বুঁদ হতে থাকে ঝিমলি। কে যেন পাঁজা কোলা করে কোলে তুলে নেয় ওকে। ফেনিল বাথটবের বুদবুদে অপার্থিব সুখের আলিঙ্গনে ক্রমশ হারিয়ে যেতে থাকে ঝিমলি। ঘুম ভাঙে ঝিমলির। ঘরের মধ্যে বেশ অন্ধকার। বিছানা থেকে উঠতে গিয়ে মাথাটা টলে যায়। কেমন যেন ঘোর ঘোর ভাব। মাথাটা বেশ ভার। অন্ধকার হাতড়ে সুইচ খুঁজে লাইট জ্বালে। আয়নায় নিজের প্রতিবিম্ব চোখে পড়ে, সম্পূর্ণ নগ্ন। নিজেকে দেখে চমকে ওঠে। কি ঘটেছিল কিছুই মনে করতে পারে না। ঘোর নেশার আবেশে টলতে টলতেই জামা কাপড় পরে নেয়। আরও ঘণ্টাখানেক পরে রৌনক ফেরে। চা নিয়ে দুজনে বারান্দায় চেয়ার পেতে বসে। বেশ কিছুক্ষণ পর রৌনক লক্ষ্য করে সে একাই বকবক করে চলেছে। ঝিমলি আজ বড্ড চুপচাপ। রৌনক ভাবে হয়তো ওবেলার ঘটনার জেরে আপসেট হয়ে আছে। কি গো, কেমন ঝিমলি, এইটুকুতেই এত আপসেট হয়ে পড়লে? এই যে নিজেকে এত সাহসী বলো, কোথায় গেল তোমার সাহস? এই
এই তোমার শরীর ঠিক আছে তো? এই কি গো, এই ঝিমলি। ঝিমলি কোনো উত্তর দেয় না। রাতের খাওয়া শেষ হলে ক্লান্ত ঝিমলি গভীর ঘুমে ঢলে পড়ে। অদ্ভুত এক অস্বস্তিতে মাঝরাতে ঘুম ভেঙে যায় ঝিমলির। উঠে জল খায়। জানলা দিয়ে জ্যোৎস্নার আলোয় মাখা পরীটাকে দেখে, যেন হাত নেড়ে ওকে ডাকছে। বাইরে যাওয়ার এক অমোঘ টান অনুভব করে। দরজা খুলে বাইরে আসে। পরীটার কাছে এসে দাঁড়ায়। রাতের হাওয়া যেন ফিসফিস করে কানে কানে বলে যায়, ঘোর লাগা অবস্থায় সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। এক সময় ছাদে পৌঁছে যায়। শক্তিশালী এক পুরুষালী হাত কোমর জড়িয়ে কাছে টেনে নেয় ঝিমলিকে। আবার সেই স্বর্গীয় স্পর্শ, সেই সুগন্ধি জর্দার স্বাদ ভরা অনাস্বাদিত চুম্বন। গভীর সুখানুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ে। ঝিমলি ভালো লাগায় বুঁদ হতে থাকে ক্রমশ। ঘুম ভেঙে যায় রৌনকের। পাশ ফিরে ঝিমলিকে বিছানায় দেখতে না পেয়ে বাথরুমে উঁকি মারে। সেখানেও দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। দেখে ঘরের দরজা হাট করে খোলা। ঘরের কোথাও নেই, দরজা খোলা। এই অচেনা অজানা জায়গায় এত রাত্রে ঝিমলি কোথায় যেতে পারে? উফ, আমি আর ভাবতে পারছি না। ভেবে অস্থির হয়ে পড়ে রৌনক। ফুটফুটে জ্যোৎস্নায় বাড়ির সামনের খোলা চত্বরটা কেমন যেন মায়াবী লাগে। চারিদিকে খুঁজেও কোথাও দেখতে পায় না ঝিমলিকে। শেষে ছাদের সিঁড়ি ধরে ওপরে উঠতে থাকে। জ্যোৎস্নার আলোয় ছাদের দরজায় দাঁড়িয়ে যা দেখে, তাতে রাগে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে রৌনক। ঝিমলি একজন দীর্ঘদেহী পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ। দুজনে গভীর সঙ্গমে রত। চিৎকার করে ওঠে রৌনক, মুহূর্তেই গগনভেদী চিৎকার করে ওঠে ওই দীর্ঘকায় রক্তচক্ষু ভয়ঙ্কর দর্শনের প্রেতাত্মারূপী এক পুরুষ। রৌনকের দিকে ঘুরে দাঁড়ায়। আতঙ্কে রৌনক থরথর করে কাঁপতে থাকে। রৌনককে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। ছাদের পাঁচিলের দেওয়ালে আঘাত পেয়ে জ্ঞান হারায়।
চোখে জলের ছিটে লাগতে জ্ঞান ফিরে পেয়ে ধড়মড়িয়ে উঠে বসে রৌনক। সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সকাল হয়েছে, তবে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। ছাদের ঈশান কোণে আলুথালু অবস্থায় মুখ থুবড়ে ঝিমলিকে পড়ে থাকতে দেখে। ঝিমলি, ঝিমলি, এই ঝিমলি। রৌনক কোনো রকমে টলতে টলতে ঝিমলির কাছে গিয়ে টেনে তোলে। ঝিমলি, আঁতকে ওঠে ঝিমলির মুখ দেখে। সারা মুখ রক্ত শূন্য, ফ্যাকাশে, কষ বেয়ে রক্তের ধারা বৃষ্টির জলে গলে পড়ছে। নাকের কাছে হাত দিয়ে বোঝে এখনো প্রাণ আছে। এই ঝিমলি, ঝিমলি, ঝিমলি। কোনো রকমে কোলে তুলে টলতে টলতে ছাদ থেকে নামে রৌনক। অফিসের স্থানীয় কলিগকে ফোন করে। লখনৌয়ের হাসপাতালে ঝিমলি আর রৌনকের চিকিৎসা চলছে। রৌনক কিছুটা সুস্থ হলেও ঝিমলির বিপদ কিন্তু কাটেনি। সে এই মুহূর্তে গভীর ট্রমায়। রৌনক ওর সহকর্মীর মুখে শুনেছে বাড়িটা ভূত বাংলা হিসেবেই এলাকায় পরিচিত। ওখানে কেউ থাকতে পারে না। বহু বছর আগে বাড়িটা কোনো এক নবাবজাদার বংশধরের বাগান বাড়ি ছিল। সাগরেদদের দিয়ে রাতের অন্ধকারে দলিত মেয়েদের তুলে এনে সম্ভোগ করত সারা রাত। তারপর আর তাদের খুঁজে পাওয়া যেত না। একদিন সম্ভোগের সময় একটি দলিত মেয়ের হাতে নবাবজাদার সেই বংশধর খুন হয়। তারপর থেকে বহুকাল তালাবন্ধ হয়ে পড়েছিল এই বাড়ি। সম্প্রতি কিছু দুষ্টু দালাল আর ওই বাড়ির কেয়ারটেকার বাড়িটির কিছু অংশ ভাড়া দিয়ে রোজগারের ধান্দা শুরু করেছিল। রৌনক আর ঝিমলিও ছিল ওদের শিকার। শুনছিলেন অভিশপ্ত বাগানবাড়ি। গল্পটা এখানেই শেষ হলো। বন্ধুরা, আমাদের নতুন ইউটিউব চ্যানেল AI ভিডিও অ্যানিমাল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আপনারা নিয়মিত নতুন নতুন আকর্ষণীয় চমৎকার গল্প ভিডিও উপভোগ করতে পারবেন। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।